সকালে শীতল ঘুম থেকে উঠে দেখল রাজ তার পাশে নেই। শীতল বেড থেকে উঠতে পারছে না, কারণ সে অনেকটা সময় ফ্লোরে শুয়েছিল, যার কারণে পুরো শরীর ব্যথা করছে। শীতল ধীরে ধীরে উঠার চেষ্টা করতেই নিচে পড়ে গেল। ঠিক নিচে পড়েনি তার আগেই কেউ তাকে ধরে ফেলল। রাজ শীতলকে কোলে তুলে বেডে বসিয়ে দিল। ধীরে ধীরে, ডার্লিং বসো প্লিজ জজ, আমাকে ছাড়ুন প্লিজজ, আমি একাই পারব। কোথায় একাই পারবে? তুমি তো পড়ে গেলে। যদি নিচে পড়ে যেতে তাহলে আমার সর্বনাশ হতো। আপনার সর্বনাশ মানে? আচ্ছা, তোমার কিছু হলে আমার সর্বনাশ নয় কি? তুমি এখান থেকে নিচে ভালো করে পড়ে গেলে তোমার হাড়গোড় সব ভেঙে যেত। আপনি ভেবেই নিয়েছেন আমার হাড়গোড় ভেঙে যেত? এনি চান্স তোমার যদি কিছু হয়ে যেত? রাজ কথা বলতে বলতে রুমের বাহিরে গিয়ে 1 মিনিটের মধ্যে একটা গামলায় কিছু গরম পানি আর একটা গামছা নিয়ে এলো। রাজ ফ্লোরে গামলাটা রেখে শীতলকে বলল শুয়ে পড়তে। শীতল ব্রো কুঁচকে তাকিয়ে বলল, হোয়াট ননসেন্স! দিনে দুপুরে এসব কি? ডার্লিং, ভুল বুঝছ। যা ভাবছ তা নয় কিন্তু। তোমার শরীর ব্যথা করছে, তাই তো তোমার শরীরে গরম পানি তোয়ালে দিয়ে ভিজিয়ে সেকে দেব। শীতল চমকে গেল। রাজ শীতলকে কোনো কথা বলতে দিল না। সে শীতলকে জোর করে উপর করে শুয়ে দিল। রাজ শীতলের নাইট গ্রাউনের উপরের পার্ট খুলতে চাইল। শীতল বাধা দিয়ে বলল, আমি পারব। শীতল উপরের পার্ট খুলে ফেলল। শীতল উপর করে শুয়ে আছে। রাজ তোয়ালে দিয়ে শীতলের গায়ে সেকে দিচ্ছে। শীতলের বেশ আরাম লাগছে। রাজ আপন মনে শীতলের সেবা করছে। তাকে দেখে মনে হচ্ছে শীতলের সেবা করে সে দুনিয়ার সবথেকে সুখী স্বামী। শীতল আরামে ঘুমিয়ে পড়ল। রাজ শীতলের মুখ দেখে তাকিয়ে তাকিয়ে ভাবছে, এই মেয়েটাকে সে কতটা কষ্ট দিয়েছে। সে মেয়েটার সাথে সবচেয়ে জঘন্য কাজটা করেছে। রাজের এই কথা ভাবতেই নিজের প্রতি ঘৃণা এলো। রাজ ভাবছে সে শীতলকে যত কষ্ট দিয়েছে সে সব কষ্টে মলম লাগাবে। ভালোবাসার মলম যাকে বলে। শীতল আধ ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠেই দেখল রাজ হাতে ব্রেকফাস্ট নিয়ে ট্রে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যেমনটা রাজকে ইমপ্রেস করার জন্য শীতল করত। প্রতিদিন রাজের জন্য শীতল ওয়েট করত আর ব্রেকফাস্ট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকত। শীতল উঠেই গ্রাউনের উপরের পার্টটা পড়া শুরু করল। ডার্লিং, কি করছো? ধীরে সুস্থে পড়ো। এখানে তো আমি ছাড়া কেউ নেই। আমি তো আর বাহিরের মানুষ না যে তোমার কোনো ক্ষতি করব। শীতল পড়া শেষ করে রাজের দিকে তাকালো প্রশ্নবাচক দৃষ্টি নিয়ে। রাজও বুঝতে পারল শীতলের চোখের ভাষা। যা ক্ষতি করার তা তো করেছে রাজ। রাজ সিচুয়েশন আয়ত্তে আনার জন্য বলল, এই হলো তোমার খাবার। ওয়াশরুম থেকে তুমি মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো। গোসল করতে হবে না। শীতল রেগে কোমরে হাত দিয়ে তাকালো। ফর্সা গাল লাল হয়ে গেলে ভয়ানক মারাত্মক সুন্দরী লাগে মেয়েদের। এভাবে তাকিয়ে থেকো না ডার্লিং, আমার ভয় লাগছে। রাতে কিছু করিনি, বাট এখন কিছু করতে পারি, তখন তো তোমায় গোসল করতেই হবে। শীতল একটা বালিশ নিয়ে রাজের মাথায় মেরে বলল, ননসেন্স, গো টু হেল, বাট আই লাভ ইউ ভেরি মাচ ডার্লিং। শীতল ফ্রেশ হয়ে আসতেই রাজ তাকে বেডে বসিয়ে দিয়ে মুখে কিছুটা ব্রেড তুলে দিল। ডার্লিং, এই দেখো তোমার পছন্দের ব্রেড। ব্রেডের উপরে মাখন আর নিচে জেলি। তোমার তো এই রকম ব্রেড খেতে ভালো লাগে। আমার অনেক কিছুই করতে ভালো লাগে।
যেমন যেমন একা থাকতে ভালো লাগে আর জব করে নিজের বাংলো বাড়িতে নিজে হাতে রান্না করে নিজের সব কাজ করে থাকতে ভালো লাগে। কারো সাহায্য বা সঙ্গ আমার ভালো লাগে না। রাজ হেসে বলল, তুমি তো বিবাহিতা, তাই তোমার একা থাকা চলবে না। কোনো কিছু ছাড় দিতে হয় তাহলে লাইফটা সুন্দর হয়, যেমন তোমার একা থাকা চলবে না। তুমি চাও আর না চাও তোমাকে আমার সাথে থাকতে হবে। শীতল রেগে ব্রেকফাস্টের ট্রে ছুঁড়ে ফেলে দিল। চলবে। ২৭। শীতল ব্রেকফাস্টের ট্রেটা ফেলে দিতেই রাজের চোখগুলো কেমন যেন লাল হয়ে গেল। শীতল এসব তোয়াক্কা করল না, সে উঠে চলে যেতে চাইল, বাট পারল না। তার আগেই রাজ হাত ধরে নরম গলায় বলল, ডার্লিং, ব্রেকফাস্ট খেয়ে নাও। তোমার শরীর এমনিতেই দুর্বল, না খেলে আরও ফুরবল হয়ে যাবে। শীতল বেশ দেখতে পাচ্ছে রাজের মুখে রাগের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে, তারপরও সে কিভাবে শান্ত গলায় তার সাথে কথা বলছে, আবার খেতেও বলছে। শীতল বেডে বসে বসে চিরুনি করছে চুল। তখনই রাজ ২ মিনিটের ভেতর আবার ব্রেকফাস্ট নিয়ে এলো। ডার্লিং, হা করো, আমি খাবো না। রাজ এবার কঠোর গলায় বলল, হা করো। হা না করলে যেন শীতলের গলা চেপে ধরবে এমনভাবে রাজ বলল। শীতল ভয়ে হা করল। গুড গার্ল। শীতল হা করছে আর রাজ একের পর এক খাবার খাওয়াচ্ছে শীতলকে। শীতলকে পাইনাপেল জুস খাওয়াতে গেলে শীতল সেটা নিজ হাতে খায়। খাওয়ার পর শীতলের দিকে রাজ কেমন কেমন করে তাকিয়ে থাকল। রাজ, এভাবে তাকিয়ে আছেন কেন? তোমার ঠোঁটে জুস লেগে আছে। শীতল তোয়ালে দিয়ে মুছতে নিলে রাজ শীতলের হাত ধরে রাখে। শীতলকে অবাক করে দিয়ে রাজ শীতলের ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেয়। শীতলের চোখগুলো বড় বড় হয়ে গেল। শীতল রাজকে ধাক্কা দিয়ে বেড থেকে উঠে পড়ে। হোয়াট ননসেন্স! দিনে দুপুরে এসব কি? কোথায় কি দেখলে? তোমার মুখ মুছে দিলাম। কষ্ট করে আর মুখ মুছতে হবে না। শীতল রেগে ওয়াশরুমে চলে গেল। রাজ একটা টেডি হাসি দিয়ে বলল, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এতদিন ঘৃণার অত্যাচার করেছি আর এখন থেকে ভালোবাসার অত্যাচার করব। রাজ রেডি হয়ে আছে অফিসে যাওয়ার জন্য। শীতল ওয়াশরুমে গিয়ে ডোর লাগিয়ে বসে আছে। রাজের সামনে আসছে না। ডার্লিং, প্লিজ জজ, ডোর খোলো। অফিসের লেট হয়ে যাচ্ছে। শীতল চেঁচিয়ে বলল, তো যান অফিস। আমি আপনাকে ধরে রেখেছি নাকি? তোমার মুখ না দেখে যাব। কয়েক ঘন্টা তোমার মুখ না দেখে থাকে হবে, তাই এখন দেখতে চাচ্ছি। আপনার ফোনে আমার ফটো নেই? আছে। কেন ডার্লিং? ফোন থেকে আমাকে দেখে যান। ফোন থেকে তোমাকে দেখলে হয়, বাট এনি চান্স তোমাকে যদি টাচ করতে মন চায় তখন কি করব? তোমাকে দেখলে আমি টাচ না করে থাকতে পারবো না। জানতাম, এজন্যই তো এখানে বসে আছে। আপনার টাচ নিয়ে আমি সারাদিন থাকতে পারবো না। আমি ডোর ওপেন করব না। এই মুহূর্তে শীতলকে থাপ্পড় দিতে ইচ্ছে করছে রাজের। রাজ অনেকবার বলার পরেও শীতল ডোর খুলছে না। রাজ উপরে তাকিয়ে বলল, উপরওয়ালা প্লিজ কিছু একটা করুন যাতে করে শীতল ডোর ওপেন করে। শীতল ভেতরে আয়না নিজেকে দেখছে। হঠাৎ তাকিয়ে দেখল গ্রাউন্ডের ভেতরে আরশোলা ঢুকছে। শীতল জোরে চিৎকার করে ডোর খুলে সরাসরি বেডে এসে পড়ল। রাজ কিছু বুঝতে পারল না প্রথমে। শীতল বেডে আরশোলা আরশোলা করে চিৎকার শুরু করল আর লাফালাফি করতে লাগল। রাজ বুঝতে পেরেছে শীতল আরশোলা ভয় পায়, তাই এই সুযোগ সে কাজে লাগাল। শীতল বেডে দুটো আরশোলা।
বেড থেকে নেমে এসো, তা না হলে তোমার গ্রাউন্ডে ঢুকে যাবে। শীতল চিৎকার করে এক লাফে নিচে নেমে রাজকে জড়িয়ে ধরল। রাজ মুচকি হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ গড। শীতল রাজকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়াল। রাজ নিজের টাইটা একটু ঢিলে করল। রাজ অফিসে ফর্মাল ড্রেস পরেছে। আকাশি শার্ট পরে সাদা কোট পরেছে। রাজকে জাস্ট অমায়িক লাগছে। শীতল তাকিয়ে চোখ সরিয়ে নিল। রাজ শীতলকে আচমকা কাছে টেনে নিয়ে শীতলের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। শীতল দুই হাত দিয়ে রাজকে ইচ্ছেমতো আঘাত করতে লাগল। তাতেও রাজের টনক নড়ছে না। রাজ শীতলের দুই হাত চেপে ধরল পেছনে থেকে। পুরো 15 মিনিট পরে ছাড়ল শীতলকে রাজ। শীতলের নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যাও, মাত্র 15 মিনিটেই ছেড়ে দিলাম শুধু অফিসে যাচ্ছি বলে। এরপর থেকে আরও বেশি সময় নেব ডার্লিং। রাজ ঘড়ি দেখে বলল কথাটা। শীতল কথা বলতে পারছে না, সে হাঁপাচ্ছে। রাজ শীতলকে আবার নিজের কাছে নিয়ে এসে কপালে চুমো দিয়ে গালে হাত দিয়ে টেডি হাসি দিয়ে বাহিরে চলে গেল। শীতলের এখনো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শীতল বুঝতে পারল রাজের প্রতিশোধের টর্চার যেমন তেমনি ভালোবাসার টর্চার। শীতল মাঝখান থেকে চাটনি হয়ে যাচ্ছে। কাজল সকালে ভেবে চিনতে চিঠি লিখল। হিমালয় নামের লোকটাকে। লোকটার জন্য কাজলের অন্যরকম অনুভূতি হচ্ছে। না দেখা লিকের জন্য কালে এমন অনুভূতি হচ্ছে কেন সেটা বুঝতে পারছে না সে। হুমায়ূন আহমেদ স্যার বলেছিল, যাকে দূর থেকে না দেখে অনুভব করো সেটা ভালোবাসা, আর যাকে দেখে অনুভব করো সেটা ভালো লাগা। কাজল শীতলের সাথে দেখা করে ভার্সিটি চলে গেল। শীতলের কোনো কিছুতে মন বসছে না। সে বুঝতে পারছে না কি করবে। শীতলের একটা জব হয়েছে। 40,000 টাকা স্যালারি। সিলেটে হয়েছে জব। শীতলের বান্ধবী সাহায্য করেছে। শীতল মন স্থির করে ফেলেছে সে রাজের সাথে থাকবে না। সে বাকি জীবন একাই থাকবে। শীতল বুঝতে পেরেছে রাজও সহজে তাকে ছাড়বে না। শীতলকে রাজের আড়ালে পালাতে হবে। রাজকে জানতে দেওয়া যাবে না সে কোথায় যাবে। রাজ জানতে পারলে শীতলকে খোঁজে বের করে নিজের কাছে নিয়ে আসবে। দুপুরে শীতল চাচা আর খালার সাথে খেতে বসেছে। কাজল ভার্সিটি থেকে ফেরেনি। রাজ এখনও অফিসে আছে। রাজ শীতলকে অফিসে যাওয়ার পর অনেকবার ফোন করেছে। শীতলের খোঁজ নিতে বারবার ফোন করেছে রাজ। শীতল এক পর্যায়ে ফোন অফ করে ফেলে। রাজ টেনশনে টেলিফোন করে খালাকে। খালা শীতল কি করছে না করছে সব ইনফরমেশন জানিয়েছে রাজকে। রাজ শীতলকে গার্ড দেওয়ার জন্য অনেকগুলো গার্ড রেখে দিয়েছে বাসার বাহিরে। শীতল এসব জানে না। রাজ বিকালে বাসায় ঢুকে দেখে মেইন ডোর খোলা। রাজ ভয় পেয়ে যায়। শীতল আবার পালালো না তো। রাজ ড্রয়িং রুমে আওয়াজ শুনতে পায়। রাজ চুপি চুপি সেখানে গিয়ে দেখে সবাই মুভি দেখছে। খালা ফ্লোরে বসে আছে হা হয়ে। কাজল ফ্লোরে কুশনে বসে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। শীতল সোফায় বসে চোখ মিট মিট করে কাঁদছে। রাজ বিষয়টা লক্ষ্য করে দেখে মুভিটাতে সম্ভবত হিরো হিরোইনকে একটা ভাঙা বাড়িতে নিয়ে গেছে। হিরো বলছে একবার বলো ভালোবাসি। হিরোইন বলছে আমি ঘৃণা করি তোকে। হিরো হিরোইনের জামা ছিঁড়তে শুরু করল। মানে রাজ যেটা বুঝল সেটা হলো হিরো হিরোইনকে ভালোবাসে। হিরোইন হিরোকে ভালোবাসে না। হিরো ভালোবাসি বলার জন্যই হিরোইনের সাথে এমন খারাপ আচরণ করছে।
সবাই এই দৃশ্য দেখে কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে। শীতলের চোখগুলো ফুলে গেছে। রাজ মুভি দেখে পুরনো কথা মনে করল। সেও শীতলের সাথে এমন বিহেভ করেছিল। রাজের তখন মাথা নষ্ট হয়ে গিয়েছিল। রাজ বুঝতে পারছে হাড়ে হাড়ে সে একটা মেয়ের সাথে জানোয়ারের মতো বিহেভ করেছে। রাজ রুমে চলে গেল। ভাবছে কি করলে তার অপরাধে শাস্তি মাফ হবে। সে সব করতে রাজি ক্ষমার জন্য। রোদ তার বাবাকে বুঝিয়ে শীতলকে বাড়িতে নিয়ে আসার জন্য অনুরোধ করেছে। শীতলের বাবা রাজিও হয়েছে। রোদ শীতলকে ফোন করল বাট ফোন অফ। মুভি দেখে শীতল ঘরে আসতেই রাজ সোফা থেকে ফোন দেখতে দেখতে বলল, ডার্লিং শাড়ি খোলো। হোয়াট ননসেন্স! কি সব যাতা বলছেন? এসব কি বলছেন উল্টোপাল্টো? কি বললাম আবার? শাড়ি। এসব কি উল্টো পাল্টা কথা নয়? রাজ একটা শপিং ব্যাগ হাতে নিয়ে বলল, ডার্লিং এখানে একটা ড্রেস আছে, এটা পরে এসো। আমি এজন্য বলেছিলাম শাড়ি খুলতে। শীতল হাফ ছেড়ে বলল, ও আচ্ছা। কেন, তুমি কি ভেবেছিলে? বলো বলো। ননসেন্স। আই লাভ ইউ। হেট ইউ। মাই প্লেজার। শীতল ড্রেসটা নিল না। সোজা বেডে শুয়ে পড়ল। রাজের এবার প্রচণ্ড রাগ হল। সে শখ করে শীতলের জন্য একটা ড্রেস নিয়ে এসে পড়তে বলল, আর শীতল কিনা। এ কি তুমি শুয়ে পড়লে যে? আমার ইচ্ছে। একটু পর একটা বিশেষ দিন। এখন তোমার ঘুমানো চলবে না। আমি ঘুমাবো। কেউ ঘুমানো ঠেকাতে পারবে না। ড্রেস চেঞ্জ করবে না তাহলে? না। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। বুঝতে পেরেছি। নিজে পড়তে চাচ্ছ না, আমার হাতে পরিয়ে নিতে চাচ্ছ। ঠিক আছে, তোমার কথায় রইল। রাজ যেই শীতলের আঁচল ধরল অমনি শীতল রাজের হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে দৌড়ে ওয়াশরুমে চলে গেল। রাজ বলল, নারী জাতি বড় রহস্যময়ী। ডানে বললে বামে আর বামে বললে ডানে। মোট কথা তাদের দিয়ে সোজা পথে ঘি উঠানো যাবে না। শীতল ড্রেস পরে রুমে আসতেই দেখল রুমটা অন্ধকার। হঠাৎ কতগুলো মোম জ্বলে উঠল আগুনের জ্বলছে। শীতলের মাথা কাজ করছে না। শীতলকে হঠাৎ কেউ পেছনে থেকে জড়িয়ে ধরল। শীতলের আর বুঝতে বাকি রইল না কে জড়িয়ে ধরেছে। এতদিনে রাজের স্পর্শ, গায়ের গন্ধ বুঝতে পেরেছে শীতল। শীতল রাজকে ছাড়িয়ে দিয়ে বলল, এসব কি? কোনো সব কি? সোজা কথার সোজা ওর দিবেন। ঠিক আছে বলছি। আজকে আমাদের জীবনের সবচেয়ে বিশেষ দিন। তাই আজকের দিনটাকে সেলিব্রেট করব। হঠাৎ ঘড়িতে ঢং করে শব্দ হল। 12টা বাজার অ্যালার্ম দেয়া ছিল। শীতল বলল, আজকে কি বিশেষ দিন? পুরো কথা বলার আগেই রাজ শীতলের মুখে আঙুল দিয়ে বলল, হুসসস। কোনো কথা নয়। রাজ শীতলকে নিয়ে মোমগুলোর কাছে গেল। সেখান থেকে একটা বক্স তুলে নিয়ে শীতলের সামনে ধরে বলল, আজকের দিনে আমার ছোট উপহার। কি এটা? আমি দেখাচ্ছি তোমায়। রাজ বক্সটা খোলা মাত্রই ঝিলিক দিয়ে উঠল চারপাশ। বিশাল সাইজের একটা ডায়মন্ডের নেকলেস বক্সের ভেতরে ছিল। রাজ নিজের হাতে শীতলকে পরিয়ে দিল নেকলেসটা। আজকের দিনে এটা তোমার বিশেষ উপহার। রাজ শীতলের গলায়, কপালে চুমো দিয়ে শীতলকে কোলে তোলে বেডে নিয়ে গেল। শীতল বুঝতে পারছে না আজকে কি বিশেষ দিন। রাজ বলল,
এখন তুমি ঘুমাও। তুমি ঘুমাও, আমি তোমার ঘুমন্ত মুখখানা বাকিটা রাত দেখব। শীতল অপাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সে রাজের বিষয়ে মাথা ঘামিয়ে নিজের মাথা নষ্ট করবে না। সুযোগ পেয়েই রাজের কাছ থেকে পালাবে। রাত ভোর হওয়ার আগ পর্যন্ত এক পলকও ফেলল না। মোমের আলোতে শীতলকে সারা রাত দেখল। তবুও যেন রাজের আশ মিটছে না দেখে দেখে। শীতল ঘুম থেকে উঠেই রাজকে আগের সিচুয়েশনে দেখল, যেভাবে ঘুমানোর আগে রাজকে শীতল দেখেছিল। শীতল কিছুটা অভাব হয়ে ভাবল, এই লোক কি সারা রাত এভাবেই ছিল নাকি? রাজ কি সত্যি সত্যি তাকে ভালোবাসে নাকি? না, নাকি ভাবছে সে? এসব ভাবলে আগের মতো রাজের মায় পড়ে যাবে সে। সকাল থেকে বাড়ি সাজানো হচ্ছে। প্রচুর লোকজন কাজ করছে। রান্নার সুগন্ধি ভাসছে চারদিকে। শীতল ফ্রেশ হয়ে এসব কাণ্ড দেখল। কাজলকে দেখা যাচ্ছে না। কাজলকে জিজ্ঞাসা করলে হয়তো কিছু জানা যেত। চাচা কেউ দেখা যাচ্ছে না, সেই সাথে খালা কেউ। এমনকি রাজকেও দেখা যাচ্ছে না। এমনিতে রাজ সারাক্ষণ শীতলের পেছনে ঘুর ঘুর করে, আর আজ শীতল কাকে জিজ্ঞেস করবে কি হচ্ছে? এটারও উপায় নেই, কারণ আশেপাশে যারা আছে তারা সবাই অচেনা লোকজন। দিনের 12টা বাজতে চলল। কারো কোনো খোঁজ পাচ্ছে না শীতল। কে যেন শীতলের রুমে খাবার দিয়ে গিয়েছিল। শীতল খেয়েও নিল। দুপুরে সে বারান্দা থাককালীন কে যেন দুপুরের খাবার দিয়ে গিয়েছিল। সন্ধ্যার দিকে হঠাৎ রাজরুমে আসল। শীতল জিজ্ঞাসা স্বরূপ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল রাজের দিকে। রাজ অন্যদিনের থেকে বেশ স্মার্ট লাগছে। রাজ কালো শার্ট, প্যান্ট, কোট, হ্যান্ড ওয়াচ ইত্যাদি সবকিছু কালো পরেছে। রাজ শীতলকে কিছু না বলেই ডোর ওপেন করে অনেকগুলো মেয়েদের রুমে ঢুকিয়ে দিয়ে গেল। শীতল কিছু বুঝতে পারছে না কি চলছে রাজের মাথায়। মেয়েগুলো শীতলকে জোরাজোরি করে ড্রেসিংয়ের সামনে বসাল। শীতল সেই কখন থেকে বলছে তার সাথে কি করা হচ্ছে, তবুও কেই কথা বলছে না। একজন শীতলের পা ধরে আছে, একজন শীতলের হাত ধরে আছে, আরেকজন শীতলের মাথায় কি যেন করছে। শীতলের মাথা কাজ করছে না। সে ভাবছে সে কি কোনো পাগলখানায় আছে নাকি। শীতলের গায়ে হঠাৎ কেউ লাল একটা শাড়ি জড়িয়ে দিল। 2 ঘন্টা পর শীতলকে ছাড়া হল। শীতল হাফ ছেড়ে বেঁচে আয়নায় নিজেকে দেখল। একেবারে নতুন বউয়ের মতো সাজানো হয় শীতলকে। লাল শাড়ি, গয়না ইত্যাদি দিয়ে শীতলকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এর মাঝে রাজকেও আয়নায় দেখতে পেল শীতল। রাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কাজল রুমে ঢুকেই বলল, বাহ বৌরানী, জাস্ট মারাত্মক লাগছে তোমায়। দাদা ভাই তোমায় দেখে আবারও বাসরের কথা ভাবছে মনে হয়। ধ্যাত কি সব যাতা বলছ? আচ্ছা এখন বলো আজকে কিসের বিশেষ দিন আর এগুলোর মানে কি? এসব তো নিচে গিয়ে দেখবে। আমি কিছু বলতে পারবো না। চলো নিচে চলো আমার সাথে। কাজল শীতলকে হাত ধরে নিচে নিয়ে গেল। শীতলকে কাজ বাগানে নিয়ে গেল। বাগানটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। শীতল দেখতে পেল বাগানে প্রচুর লোক তার দিকে তাকিয়ে আছে। প্রচুর মিডিয়ার লোকজনও আছে এখানে উপস্থিত। শীতলের মাথা কাক করছে না কি হচ্ছে। হঠাৎ শীতলের হাত রাজ স্পর্শ করল। তোমাকে অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে আজকে এখনই তোমাকে নিয়ে বাসরে ঢুকি। হোয়াট ননসেন্স! শীতল রাজের হাত ছাড়িয়ে একটু দূরে গিয়ে দাঁড়াল। রাজ বেশ মন খারাপ করল।
রাজ আবার গিয়ে শীতলের হাত ধরল, আবারও শীতল রাজের কাছ থেকে দূরে চলে গেল। রাজ এবার বেশ অপমান ফিল করল। শীতল বারবার তাকে ইগনোর করছে, এটা সে ভালোই বুঝতে পারছে। শীতল রাজকে ইগনোর করে আশেপাশের লোকগুলোর সাথে হেসে হেসে কথা বলতে লাগল। অন্যদিকে রাজ তো রেগে আগুন হয়ে যাচ্ছে। রাজ এবার শীতলের কাছে গিয়ে শীতলকে নিয়ে সোজা বাগানের মাঝখানে চলে এলো। রাজ শীতলের কানে কানে বলল, হাত ছাড়ানোর চেষ্টাও করো না, তাহলে রাজের আসল রূপ দেখতে পারে। আমার হাত ছাড়ুন বলছি। ছাড়ার জন্য হাত ধরিনি ডার্লিং। আজকে সবাই জানবে তুমি শুধু আমার। রাজ বলল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকে সবাইকে একসাথে উপস্থিত হবার একটা কারণ আছে। আজকে সবার সাথে আমার জীবন, আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দেব। আপনারা সবাই অনেকে জানেন হয়তো বা জানেন না যে আমি বিয়ে করেছি। আমাকে নিয়ে অভ্যন্তরীণ আলোচনা হতো। আজকে সবার সব প্রশ্নের জবাব দিচ্ছি। রাজ শীতলের হাত ধরে সবাইকে বলল, এভরিবডি মিট মাই বিউটিফুল ওয়াইফ শীতল। সবাই সঙ্গে সঙ্গে হাত তালি দিচ্ছে। শীতল রাগে জ্বলছে। শীতল হাত ছাড়ানোর জন্য চেষ্টা করছে বাট পারছে না। রাজ আবার বলল, আজকে থেকে 1 বছর আগে আমি শীতলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আজকে আমাদের বিবাহ বার্ষিকী। সো লেটস এনজয় দিস অ্যামেজিং অ্যান্ড মুনলাইট নাইট। শীতল রাগে রাজের হাতে খামচি দিতে লাগল। তবুও রাজ ছাড়ছে না। সে হাসছে আর শীতলকে নিয়ে ফটোশ্যুট করছে। রাজ শীতলকে নিয়ে বুফে খেতে বসল। সব বিজনেসম্যানরা বুফে বসে খাচ্ছে। রাজও খাচ্ছে। শীতল রাজের কানে কানে বলল, হাত ছাড়ুন জানোয়ার লোক কোথাকার। আপনার সাহস কি করে হয় সবাইকে বিয়ের কথা জানানোর? আমি তো থাকবই না আপনার সাথে। সো এসব নাটক করে লাভ হবে না। রাজ হেসে বলল, তুমি যেন আমার থেকে দূরে যেতে পারো এজন্য এই ব্যবস্থা করেছি। সবাই এখন তোমাকে চিনে ফেলেছে তুমি আমার কে। শীতলের এখন ভীষণ রাগ হল। সে রাজকে এখন একটা শাস্তি দিতে চায়। হঠাৎ শীতলের নজর পড়ল সামনে থাকা আস্ত একটা চিকেনের দিকে। শীতল চিকেনটা ধরতে যাবে তখনই দেখল একটা বুড়ো লোক চিকেনটার দিকে তাকিয়ে আছে। বুড়োটা শীতলকে দেখে হাসি দিল। শীতল ও হাসি দিল। বুড়োটা গাপাগপ চিকেনটা কেটে কেটে খাচ্ছে। শীতল রাজকে বলল সে চিকেন খাবে। রাজ নিজের প্লেট থেকে কাটা চামিচ দিয়ে এক টুকরো চিকেন শীতলের মুখের সামনে ধরল। শীতল বলল সে আস্ত চিকেন খাবে। রাজ হাসি দিয়ে একটা লোককে বলল শীতলের জন্য স্পেশাল চিকেন আনতে। শীতল আস্ত চিকেনটা নিয়ে ছুরি আর কাটা চামিচ দিয়ে বাচ্চাদের মতো কাটতে শুরু করল। রাজের চোখ কপালে উঠল। এটা কি করছো? আমার মান সম্মান খোয়াবে নাকি? চুপচাপ দেখুন কি হচ্ছে। শীতল এমনভাবে চিকেনটা কাটল যেটা কয়েক টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। অনেক লোকের উপর টুকরোগুলো পড়ল। রাজের কোট শার্টেও চিকেন একাকার। শীতলের শাড়িটা ঝোল দিয়ে লেপ্টে আছে। সবাই রাজের দিকে তাকিয়ে আছে। আমি দুঃখিত, আমার ওয়াইফ একটু দুষ্টু। সবাইকে ফ্রেশ হওয়ার জন্য অনুরোধ করছি। রাজ শীতলের হাত শক্ত করে ধরে ওয়াশরুমে এলো। এসব কি করলে তুমি? যা করেছি বেশ করেছি। রাজ হেসে বলল, যত কিছু করো আমার কাছ থেকে মুক্তি নেই তোমার। শীতল হাল ছাড়ার পাত্রী নয়। সে রাজের কাছ থেকে চলে এসে একটা মাইক্রোফোন নিয়ে সবার মাঝখানে এসে বলল,
লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকে সবাই জেনেছেন আমার আর রাজ সাহেবের বিয়ের কথা। এটাও জেনে নিন আমি কিছু দিনের মধ্যে ডিভোর্স দিচ্ছি রাজ সাহেবকে, এবং খুব শীঘ্রই আপনারা সেটা জানতে পারবেন। ধন্যবাদ সবাইকে। পরিস্থিতি থমকে গেল। রাজ পাশে দাঁড়িয়ে আছে। রাগে সে পুরো জ্বলছে। শীতল এটা কি করল? রাজের মান সম্মান সব নষ্ট করে দিল। লালা মে লালা আসছি হো লেলা হর কোই চাহে মোগছে মিলনে আকিলা। শীতল গান গাইছে মাইক্রোফোন নিয়ে। সবাই তো শীতলের কাণ্ড দেখে অবাক। রাজ শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে শীতলের কাণ্ড কারখানা। শীতল রাজের মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। রাজের চোখ দিয়ে আগুন বের হচ্ছে। অন্য কেউ হলে রাজ তাকে শ্যুট করে মেরে কেটে সমুদ্রে ভাসিয়ে দিত। শীতল গান গাইছে আর সব লোকজন একবার শীতলের দিকে তাকাচ্ছে, আরেকবার রাজের দিকে। সবাই রাজকে ভয় পায়, তাই কেই কিছু বলছে না। শীতল গান শেষ করে চলে গেল ওখান থেকে। যাবার আগে বলে গেল, এভরিবডি এনজয় দিস পার্টি। রাজ আর শীতল মুখোমুখি বসে আছে। কেউ কোনো কথা বলছে না। শীতল মনে মনে একটু ভয় পাচ্ছে। আজকে সে একটু বেশি করে ফেলেছে। বাট এটাও ভাবল শীতল, রাজ তার সাথে কি না করেছে। তাকে রেপ পর্যন্ত করা হয়েছে, যেগুলোর প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি শীতল। সে এই যুগের মেয়ে হয়ে মেনে নিয়েছিল রাজকে। বাট এখন রেপের কথা কোনোভাবেই মাথা থেকে যাচ্ছে না শীতলের। শীতল ডিসিশন নিয়ে নিয়েছে, এখানে সে থাকবে না কিছুতেই। রাজের মায়া ত্যাগ করে ফেলেছে। শীতল রাজের সামনে থেকে উঠতে চাচ্ছিল। তখনই রাজ হাত ধরে বসে থাকল। ওয়েট প্লিজ জজ, আমার সামনে বসে থাকো। তোমাকে একটু দেখি। আমাকে দেখার কি হলো? আগে কখনো দেখেননি? দেখেছি আমি আগে তোমায়। আগের শীতলের আর এখনকার শীতলের মাঝে পার্থক্য খোঁজার চেষ্টা করছি। খোঁজে পেলে বলবেন আমার ঘুম পেয়েছে, চোখ ধরে গিয়েছে, তাই এখন চেঞ্জ হয়ে শুব। শীতল এত বড় একটা কাজ করেছে, তবুও তার কোনো অনুতাপ নেই। রাজের মান সম্মান নিয়ে খেলে এখন সে কিনা ঘুমাবে। রাজের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। রাজের চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে। তবুও সে শীতলের সাথে নরম গলায় কথা বলে যাচ্ছে। এগুলো শুধু রাজের বেলায় সম্ভব। দেখুন আমার হাত ছাড়ুন। ছাড়ার জন্য ধরিনি তোমার হাত। শীতল এবার রাজের হাতে কামড় দিল। জোরে কামড় দেওয়া সত্ত্বেও রাজ কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে যেভাবে হাত ধরে ছিল ওভাবেই হাত ধরে থাকল শীতলের। যতই কামড় দাও আমার হাতে কোনো লাভ নেই। তোমার নরম ঠোঁটে আর দাঁত দিয়ে যতই কামড় দাও তাতে মিনিমাম ব্যথা লাগবে না আমার। শীতল চেষ্টা করেও পাচ্ছে না রাজের হাত থেকে শীতলের হাত ছাড়াতে। রাজ আবারও নরম গলায় বলল, আমার কিছু প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমায় ছাড়ব। শীতল বিরক্তি নিয়ে বলল, কি প্রশ্নের উত্তর? তুমি আজকে কেন এমন করলে? কেন বললে সবাইকে আমাকে ডিভোর্স দেবে? কথাটা বলার সময় রাজের চোখ দিয়ে পানি পড়ছিল, যা রাজ শীতলের পরালে মুছেও ফেলল। যা সত্যি তাই বলেছি। আমাদের তো ডিভোর্স হবেই একদিন, তাই না? রাজ এবার শীতলকে একটা কষে থাপ্পড় মারল। শীতল ভাবেনি এভাবে রাজ তাকে থাপ্পড় মারবে। রাজ এবার শীতলের চুল মুঠি করে ধরে শীতলের খুব কাছে গিয়ে বলল, আমি বেঁচে থাকতে তা সম্ভব নয়। আমার মৃত্যুর আগ পর্যন্ত তা কখনো হতে পারে না। পৃথিবী উল্টে গেলেও তোমার কাছ থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না, স্বয়ং তুমি নিজেও না।
রাজ কথাগুলো বলে শীতলকে ছেড়ে দিল। রাজরুমে একটু চোখ বুলালো, তারপর কিছুটা রিল্যাক্স হয়ে শীতলের দিকে তাকালো। শীতল গালে হাতে দিয়ে কাঁদছে। থাপ্পড়টা গাল থেকে ঠোঁটেও লেগেছে, যার কারণে গালসহ ঠোঁট ফুলে গিয়েছে। রাজ কষ্ট পেল তার এমন বিহেভে। তার শীতলকে থাপ্পড় দেওয়া উচিত হয়নি। রাজ মনে মনে বলল, শীতলের অভিমান করা স্বাভাবিক। রাজ শীতলের সাথে কত বড় অন্যায় করেছে, অন্যায়ের উপর অন্যায় করেছে, তার তুলনায় শীতল তো কিছুই করেনি। রাজ শীতলের কাছে গেল। শীতল বেডে বসে আছে। রাজ বেডের কাছে গিয়ে হাঁটু ভেঙে ফ্লোরে বসল। শীতলের হাত দুটো জোর করে নিজের হাতের মুঠোয় নিল। রাজ শীতলের দিকে তাকিয়ে বলল, আমাকে মাফ করে দাও প্লিজ জজ। তুমি ডিভোর্সের কথা বলাতে নিজের রাগ সামাল দিতে পারিনি। তাই তো এমন করেছি। তোমাকে আঘাত করাতে তুমি যতটা কষ্ট পেয়েছ ততটা আমিও পেয়েছি। শীতল কোনো কথা বলছে না। রাজ শীতলের নীরবতার সুযোগে শীতলের খুব কাছত গেল। যেখান থেকে শীতলের নিঃশ্বাসের আওয়াজ শোনা যায়। রাজ শীতলের গালে চুমো দিল। তারপর শীতলের ঠোঁটে কিছুক্ষণ চুমো খেল। শীতলের চোখের পানিগুলো শীতলের গাল বেয়ে পড়ছিল। রাজ তার নিজের গাল দিয়ে শীতলের চোখের পানিগুলো মুছে দিল। রাজ ফিস করে বলল, আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তুমি, তেমন তোমার প্রতিটি নিঃশ্বাসে শুধু আমি। শীতল এবার কথা বলল, আমার নিঃশ্বাসে কেউ নেই। আপনার মতো রেপারে নিঃশ্বাসে আমি থাকতে চাই না। রাজ শীতলের হাত ছেড়ে দিল। শীতল আবার বলল, আপনি বলেছেন সব ভুলে যাব। কিভাবে সব ভুলব বলুন তো? আপনার দেওয়া প্রতিটি কষ্টের দাগ এখনো আমার শরীরে আছে। শীতল চিতয় করে বলল, দেখতে চান আপনি? রাজ চুপ করে আছে। শীতল তার শাড়ির আঁচলটা খুলে ফেলল। এই দেখুন, এখনো আপনার প্রতিশোধের দাগগুলো কেমন জল জল করছে। রাজ ক্লিয়ারলি দেখতে পেল শীতলের গায়ে অনেকগুলো দাগ। শীতল তার চুলগুলো পেছনে থেকে সামনে এনে ব্লাউজের ফিতেটা খুলে রাজকে দেখিয়ে বলল, এই দেখুন, এগুলো আপনার অত্যাচারের দাগ। আরও দেখবেন আপনি? আমার পুরো শরীর ক্ষতবিক্ষত করে দিয়েছেন আপনি। শীতল কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। রাজ থমকে গেল শীতলের গায়ে এসব দাগ দেখে। শীতল সব সময় এগুলো ঢেকে রাখত, তাই রাজ এতদিন বুঝতে পারেনি। রাজ সত্যিই আজ আরও নিচে নেমে গেল নিজের কাছে। সে ভাবতেও পারছে না শীতলের সাথে এমন বিহেভ একদিন সে করেছিল। রাজের চোখে পানি এসে গেল। চোখের পানিগুলো মুছে রাজ শীতলের কাছে গেল। রাজ শীতলকে ফ্লোর থেকে উঠিয়ে শীতলের শাড়ির আঁচল ঠিক করে দিল। তারপর আলমারি থেকে একটা চামড়ার চাবুক এনে দিল শীতলের হাতে। রাজ স্বাভাবিক গলায় বলল, তোমার প্রতি যে অন্যায় আমি করেছি তা কখনো শেষ হবার নয়, কিন্তু আমি চেষ্টা করব অন্যায়গুলোর মাসুল দিতে। রাজ তার কোট শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে মারল। শীতলের কাছে গিয়ে রাজ বলল, একদিন তোমায় বেল্ট দিয়ে আঘাত করেছিলাম। আজ তুমি আমায় এই চাবুক দিয়ে আমার শরীরে চামড়া সব তুলে ফেলো। আমার উপর যত রাগ আছে সব মিটিয়ে নাও প্লিজ জজ। শীতল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সে রাজকে আঘাত করতে পারবে না। এটা তার দ্বারা সম্ভব নয়। হাজার হোক বাঙালি মেয়ে বলে কথা। স্বামীর গায়ে কখনো হাত তুলতে পারে না কোনো মেয়ে। আমি পারব না। পারতে তোমাকে হবেই। আমার আপনার উপর কোনো অভিযোগ নেই। শাস্তির কোনো প্রয়োজন নেই আপনার। রাজ নরম গলায় বলল,
আমাকে তোমায় আঘাত করতেই হবে। শীতল চাবুকটা ফেলে দিয়ে শুয়ে পড়ল হালকা ডোজের ঘুমের পিল খেয়ে। রাজ শীতলের এমন ব্যবহার আশা করেছিল। শীতল কখনো রাজের গায়ে হাত তুবে না। শীতল কি করতে পারে না পারে সে সব আইডিয়া আছে রাজের। কিন্তু রাজ নিজেকে ক্ষমা করবে না শীতল ক্ষমা করলেও। রাজ নিজের গায়ে নিজেই চাবুক মারতে শুরু করল। চাবুকের আঘাতগুলো বেশ জোরে জোরে আওয়াজ হচ্ছিল। শীতল একবার শোয়া থেকে উঠে বসে কি হচ্ছে তা দেখার জন্য তাকাল। রাজ বলল, যতক্ষণ তুমি আমায় না আটকাবে ততক্ষণ আমি থামব না। ক্ষতবিক্ষত করে ফেলব আমার শরীর। শীতল বলল, আপনার যা ইচ্ছে তাই করুন। শীতল পাশ ফিরে ঘুমিয়ে পড়ল। সা সা করে আওয়াজ হচ্ছে। আওয়াজগুলো শীতলের কানে গুজে উঠছে। শীতল চোখ বন্ধ করে কানে হাত ধরে ঘুমিয়ে পড়ল। রাজ জোরে জোরে আঘাত করতে লাগল নিজেকে। প্রতিটি আঘাতে রাজের শরীর থেকে রক্ত বের হচ্ছে, তবুও রাজ থামছে না। সকালে শীতলের ঘুম ভাঙল। শীতল ঘুম থেকে উঠেই চমকে গেল। ফ্লোরে রাজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। রাজ নিজের গায়ে চাবুক মারতে মারতে জ্ঞান হারিয়ে ফেলেছে। শীতলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। শীতল তাড়াতাড়ি রাজের কাছে গেল। শীতলের ছোঁয়ায় রাজের জ্ঞান ফিরল। তুমি এসেছ? জানতাম তুমি না এসে থাকতে পারবে না। তুমি আমাকে ছেড়ে যেও না শীতল। চুপ করুন আপনি। আপনি পাগল হয়ে গিয়েছেন। শীতল কাঁদতে কাঁদতে অ্যাম্বুলেন্সের জন্য ক্লিনিকে ফোন করল। পুরো রাস্তায় রাজ শীতলের আঁচল ধরে রেখেছিল। রাজের হালকা হালকা জ্ঞান আছে। সে শুধু শীতলের নাম ধরে বারবার ডাকছে। শীতল রাজের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাঁদছে। শীতল ক্যাবিনের বাহিরে দাঁড়িয়ে আছে। রাজের চিকিৎসা চলছে ভেতরে। শীতলের মাথা ঘুরছে রাজের এমন অবস্থা দেখে। ফর্সা শরীরে আঘাতগুলো ফুটে উঠেছে। শীতল ফ্লোরে বসে কান্না করতে লাগল। রাজ চিকিৎসার জন্য ক্যাবিনে আছে আর শীতল ক্যাবিনের বাহিরে। শীতলের চোখ টলমল করছে পানিতে। হঠাৎ ক্লিনিকে খালান, চাচা আর কাজল এলো। কাজল শীতলকে জড়িয়ে ধরল। চাচা, খালা শীতলের মাথায় হাত দিয়ে দোয়া করল। শীতল কান্না করছে আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করছে যেন রাজের কিছু না হয়। রাজ যেন সুস্থ সবল হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। হঠাৎ ডক্টর এলো রাজের কেবিন থেকে। ডক্টর, এখানে শীতল কে? শীতল, আমি। ডক্টর, আপনি রোগীর কি হন? শীতল, জি আমি। শীতল কিছুটা স্বাভাবিক হয়ে বলল, আমি উনার ওয়াইফ মিসেস রাজ। ডক্টর, আপনি থাকতে উনার এরকম অবস্থা হলো কি করে? যত দূর সম্ভব বোঝা যাচ্ছে রোগী নিজেই নিজের এই হাল করেছে। সম্ভবত পরিবার, সাংসারিক ঝামেলায় এমন হয়েছে। আপনাদের মতো কিছু কেয়ারলেস স্ত্রীদের কারণেই স্বামীদের এই অবস্থা। দেশে মেয়ে প্রধানমন্ত্রী আছে বলে নারী নির্যাতন মামলা আছে। এজন্যই আজকে আমরা পুরুষরা নিপীড়িত, অবহেলিত। পুরুষ নির্যাতন মামলা যে কবে হবে তা কে জানে। শীতল এখন একটু জোরে জোরে কান্না করে দিল। ডক্টর, এভাবে কাদার কি হল? আপনার স্বামী চিকিৎসা করার সময়ও আপনার নাম নিচ্ছিল। এখন যান তাড়াতাড়ি আপনার স্বামীর কাছে। শীতল ক্যাবিনে ঢুকে রাজকে দেখল। রক্তাক্ত দেহটা পড়ে আছে সাদা বেডে। রাজের জ্ঞান আছে তবুও সে চোখ বন্ধ করে আছে। শীতলের পায়ের শব্দ শুনেই রাজ তাকালোট। শীতল, তুমি এসেছ?
এতক্ষণ কোথায় ছিলে? আমি মনে করেছি তুমি চলে গিয়েছ আমায় ছেড়ে। প্লিজ জজ, এমনটা করো না ডার্লিং। আমি মরেই যাব। রাজের কথা শেষ হতে না হতেই শীতল রাজের মুখে আঙুল দিল। খবরদার এমন কথা বলবেন না। বলবো না ডার্লিং। আগে বলো আমায় ছেড়ে যাবে না কোথাও। তুমি ছাড়া আমার আর কেউ নেই যে। বাবা মা মারা যাওয়ার পর রোজা আমার পৃথিবী ছিল। সেও আমাকে বুঝতে পারল না। চলে গেল আমাকে একা ফেলে। এখন তুমি আমার আশা ভরসা। তোমায় আমি জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না প্লিজ জজ। তুমি ছাড়া আমার কেউ নেই। শীতল চুপ করে আছে। কি হলো ডার্লিং? কথা বলছো না কেন? আমি তো চলে যেতে চাইনি। আপনি আমায় বাধ্য করেছেন চলে যেতে। আপনি আমাকে রেপ করেছেন বিয়ের আগে, তারপর বিয়ের পরেও। একটা মেয়ের জীবনে এর থেকে কষ্টের আর কি হতে পারে? এর থেকে আমাকে মেরে ফেলতেন তবুও ভালো ছিল। রাজ শীতলের মুখে আঙুল দিয়ে বলল, প্লিজ জজ, মারা যাওয়ার কথা বলো না। তুমি আমার জীবন, আমার পৃথিবী। রোজা ছিল তুমি আমার লাইফে আসার আগে। নিজের কলিজার বোনকে আমি কবরে রেখে এসেছি। তখন আমি আমার মাঝে ছিলাম না, তাই আমি প্রতিশোধের কথা ভেবেছি। আর তোমার সাথে এমন আচরণ করেছি। আমি তখন ড্রাঙ্ক অবস্থায় ছিলাম। আমার মাথা কাজ করছিল না। আমার দ্বারা এজন্যই এই জঘন্য কাজটা হয়ে গেছে। আমি এজন্যই এখন অনুতপ্ত। আর বিয়ের পর তোমার উপর আমার অধিকার ছিল। এজন্যই তোমার উপর অধিকার খাটিয়েছি। তোমাকে আমি ভালোবাসতাম মনে মনে। আমার মনের সামনে তুমি ঘোরাঘুরি করতে। আমার তখন নিজেকে সামলে নিতে কষ্ট হতো। তোমার স্পর্শই আমাকে কিছুটা শান্তি দিত। তোমাকে না পারছিলাম কাছে টানতে, না পারছিলাম দূরে ঠেলে দিতে। শীতল ভাবছিল সেই জঘন্য দিনের কথা। রাজের মুখ থেকে সত্যি সত্যি ড্রিঙ্কের গন্ধ আসছিল। তার মানে রাজ নিজের হুঁশে ছিল না। শীতল আর কিছু ভাবতে পারছিল না, তার চোখ দিয়ে পানি পড়ছে। শীতল চোখের পানি মুছে বেডে তাকাতেই চমকে গিয়েছিল। বেডে রাজ নেই। শীতল হঠাৎ পায়ে কারো স্পর্শ অনুভব করল। শীতল তাকিয়ে দেখল রাজ তার পায়ে হাত দিয়ে হাঁটু ঘেরে বসে আছে। শীতল, আমাকে ক্ষমা করে দাও। আমি জঘন্য কাজ করেছি তোমার সাথে। যার ক্ষমা নেই, তবুও আমায় ক্ষমা করে দাও। আমি দোষী, পাপী, রেপার। শীতল তাড়াতাড়ি রাজকে উঠানোর চেষ্টা করছিল। রাজ কিছুতেই শীতলের পা ছাড়ছে না। শীতলট নিচে বসে পড়ল। প্লিজ জজ, চুপ করুন, আর এরকম করবেন না। আপনি আমার স্বামী। আপনি আমার পায়ে ধরলে পাপ হবে আমার? কোনো পাপ হবে না। আগে বলো, আমায় মাফ করে দিয়েছ তুমি? শীতল রাজকে বলল, আমার চোখের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। রাজ শীতলের চোখের দিকে তাকিয়ে আছে। প্লিজজ, বেডে উঠুন, আপনি অসুস্থ। শীতল রাজকে বেডে বসিয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগল। ভাবল রাজ সত্যি ঠিক হয়ে গিয়েছে। শীতল মনে মনে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছে। হঠাৎ শীতল পেছনে খেয়াল করল। জানালার পর্দা কেমন নড়ে উঠল। রোদের গায়ে যে পারফিউম ব্যবহার করা হয়। শীতল আশেপাশে তাকিয়ে দেখল কেউ নেই। সব তার মনের ভুল। রাজ ঘুমাচ্ছে। শীতলের হাত রাজ শক্ত করে ধরে আছে, যেন কেউ শীতলকে ওর কাছে থেকে নিতে না পারে। রাজের এমন কাণ্ড দেখে শীতল হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। রাজকে স্যালাইনে রাখা হয়েছে।
সারা শরীরে ভেষজ ঔষধ মাখানো হয়েছে যেন দাগগুলো শুকিয়ে যায়। রাজের প্রপার বিশ্রাম নেওয়ার জন্য ডক্টর তাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে রেখেছে। রাজ মাঝে মাঝে শীতলের দিকে তাকায় বাট কথা বলতে পারে না। শীতল বুঝতে পারে রাজ কি চায়। রাজ শীতলকে একটা কথায় বলতে চায় চোখ দিয়ে, যেন রাজকে ছেড়ে শীতল কোথাও না যায়। 7 দিন পর রাজ আজকে অনেকটা সুস্থ হয়ে উঠল। শীতল রাজের কাছ থেকে এক মুহূর্ত পর্যন্ত দূরে যায়নি। রাজের সাথে থেকে তার সেবা করেছে। কাজল প্রতিদিন খালার রান্না করা খাবার নিয়ে আসত ক্লিনিকে। শীতল অল্প করে খেত যেন রাজের সেবার শক্তিটুকু থাকে তার মাঝে। রাজ শীতলের হাত ধরে তাকিয়ে আছে ওরের অপেক্ষায়। শীতল কখন মুখ ফুটে বলবে, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ক্ষমা করেছি, আপনাকে ছাড়া বাঁচব না, আমি আপনার সাথে থাকতে চাই, আমি আপনাকে। শীতল কিছু বলতে পারল না। তার আগেই রোদ আর শীতলের বাবা মা ক্যাবিনে উপস্থিত হল। শীতল আসতে পারি। রাজ আর শীতল চমকে গেল। রাজ বলল, আরে রোদ তুই? আঙ্কেল, আন্টি আপনারা? প্লিজ জজ ভেতরে আসুন। শীতল দাঁড়িয়ে কাঁদতে শুরু করল। রাজ শীতলের হাত ধরে ভরসা দিল। শীতলের বাবা শীতলকে জড়িয়ে ধরল। মা আমায় ক্ষমা করে দাও, তোমাকে ভুল বুঝেছি। বাবা এমন করে বলো না, আমি জানতাম একদিন তুমি আমাকে কাছে টেনে নেবে। মা আর রোদ শীতলকে জড়িয়ে ধরল। সবাই রাজকেও কাছে টেনে নিল। রোদ হঠাৎ শীতলের হাত ধরে বলল, বোন তুই অনেক দুঃখ কষ্ট পেয়েছিস আর না, চল আমাদের সাথ তোর নিজের বাড়িতে। রাজ আর শীতল অবাক হয়ে গেল রোদের কথা শুনে। বাবা, রোদ ঠিক বলেছে মা, চল তোর বাড়িতে। আমি কোথায় যাব? আমার বিয়ে হয়েছে, আমার তো বাড়ি আছে। রাজ, কি বলছিস রোদ? শীতল কোথায় যাবে? আমার বাড়ি তো শীতলের বাড়ি। রোদ হেসে বলল, আমি বলতে চেয়েছি শীতলকে বাড়ি নিয়ে যেতে চাই। শীতলের জন্য বাড়িটা খালি খালি হয়ে আছে। কিছুদিন থেকে আবার চলে আসবে তোর কাছে। শীতল খুশিতে আত্মহারা হয়ে গেল। রাজের হাত ধরে বলল, আপনিও চলুন আমার সাথে। রাজ নরম গলায় বলল, আমার আজকে এখান থেকে রিলিজ হয়ে অফিসে যেতে হবে। বিজনেসে মকটা জটিল সমস্যা হয়েছে। তুমি যাও, আমি পরশু তোমায় নিয়ে আসব। সবাই রাজের প্রস্তাবে রাজি হল, শুধু শীতল ছাড়া। সে রাজকে এই অবস্থায় ছেড়ে কিছুতেই যাবে না। রাজ শীতলকে অনেক বোঝাল। শীতল তাতেও রাজি না। রাজকে ছাড়া কিছুতেই যাবে না সে। রাজ সবাইকে বাহিরে যেতে বলল। সবাই চলে যাওয়ার পর রাজ বলল, শীতল আমার কসম তুমি যাবে। শীতল চুপ করে রইল। রাজ শীতলকে জড়িয়ে ধরল শেষবারের মতো। তারপর শীতলের গালে চুমো দিল। আমি আপনাকে ছাড়া থাকতে পারব না। আমি তো তোমায় ছাড়া থাকতে পারব না। রাজ কথাটা বলেই শীতলকে কাছে টেনে ঠোঁটে কিছুক্ষণ চুমো খেল। অনেকক্ষণ পর শীতলকে ছেড়ে দিল। শীতল মাথা নিচু করে আছে। অবশেষে রোদ আর তার বাবা মা শীতলকে জোর করে নিয়ে গেল। শীতল যাওয়ার সময় কান্না করল আর রাজের হাত ধরে থাকল। 2 দিন হয়ে গেল রাজ অফিসের কাজ সব সামলে নিয়েছে। শীতলকে ফোন করেছে বাট ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। রাজের টেনশন লাগছে। রাজ অবশেষে শীতলদের বাড়ি যাওয়ার উদ্দেশ্য রওনা দিল। রাজের তাদের বাড়ি গিয়ে হার্ট অ্যাটাকের মতো সিচুয়েশনে পড়ল।
রাজ শীতলদের বাড়িতে যখন ড্রাইভ করে আসছিল তখন তার মন কেমন যেন করছিল। কেমন যেন অশান্ত হয়ে উঠেছিল রাজের হৃদয়ে। রাজ এতটাই বিজি ছিল যে শীতলের কথা ওর মনে পড়েনি। রাজ ভেবেছিল মাত্র 2 দিনের কথা, তারপর তো শীতলকে নিজের কাছে নিয়েই আসব। রাজ শীতলের সাথে একান্তে সময় কাটানোর জন্য সুইজারল্যান্ডের টিকিট কেটেছে। রাজ শীতলের বাড়িতে এসেই গেট দিয়ে ঢোকার সময় দারোয়ান কেমন করে যেন তাকাচ্ছে ছিল রাজের দিকে। বাড়ির জামাতা হিসেবে যে সম্মান তাকে দেওয়া উচিত তা দারোয়ানের চোখে দেখা যায়নি। রাজ ভেতরে ঢুকে আধ ঘন্টা ধরে বসে আছে, অথচ কারো কোনো নামগন্ধ নেই রাজের সাথে দেখা করে কথা বলার। রাজ কাউকেই দেখতে পাচ্ছে না। একবার একটা সার্ভেন্ট এসেছিল, তখন রাজ বলেছিল শীতল কোথায়। শীতল যেন বলে তার হাজবেন্ড রাজ এসেছে। সার্ভেন্ট কোনো কথা বলল না। রাজ আবার বলল সে খুব ক্লান্ত, তাকে 1 গ্লাস পানি যেন দেওয়া হয়। সার্ভেন্টটা এই যে গিয়েছে, পানি আনতে আসার কোনো নামগন্ধ নেই। রাজ বেশ অবাক হচ্ছে এমন বিহেভিয়ারে সবার। হঠাৎ পেছনে থেকে রোদ বলে উঠল, রাজ এত সকালে তুই? রাজ কিছুটা স্বস্তি পেল। শীতলকে নিয়ে যেতে এসেছি। শীতলকে কোথায় নিয়ে যেতে এসেছিস? কেন? বাড়িতে। কোনো বাড়িতে? কোনো বাড়িতে মানে? শীতলের বাড়িতে। শীতলের বাড়ি তো এটাই। আমার জানা মতে শীতলের বাড়ি একটাই, আর সেটা হলো তার বাবার বাড়ি। কি সব বলছিস? শীতলের বিয়ে হয়েছে, তাই শীতলের বাড়ি আমার বাড়ি। বাবা, রাজ রোদ ঠিক বলেছে। শীতলের বাড়ি এটাই। মা, শীতল এখন থেকে এখানেই থাকবে ওর বাবা মা ভাইয়ের কাছে। আঙ্কেল আন্টি এসব কি বলছেন আপনারা? আমার মাথায় কিছুই ঢুকছে না। শীতল কোথায়, ওকে ডাকুন। আপনাদের মাথা নষ্ট হয়েছে। ডাক্তার দেখান। রোদ, শীতলের কথা আর মুখে নিবি না। শীতল তোর সাথে থাকবে না। 2 দিনের মধ্যে ডিভোর্স পেপার পেয়ে যাবি। রাজের মাথায় যেন বাজ পড়ল। রাগে সে রোদের গলা চেপে ধরল। তৎক্ষণাৎ গলা ছেড়ে দিয়ে রাজ বলল, এসব বাজে কথা বলবি না দয়া করে। তুই ডেকে আনো শীতলকে। আমি শীতলকে নিয়ে চলে যাব এখান থেকে। তোদের মাথা নষ্ট সবার। রোদ, সোজা কথা না বুঝতে পারলে বাঁকাভাবে বোঝাতে পারি আমি। শীতলকে তোর সাথে যেতে দেব না আমি। শীতল আর তোর কাছে থাকবে না। আমি শীতলের স্বামী। তাই ও কোথায় কার সাথে থাকবে সেটা আমি ডিসাইড করব। আমি শীতলের ভাই। তাই শীতলের উপর আমার অধিকার আছে। শীতলকে রক্ষা করার জন্য যথেষ্ট সামর্থ্য আমার আছে। যদিও একসময় তাকে রক্ষা করতে পারিনি আমি, কিন্তু এখন আরেকবার সুযোগ যখন পেয়েছি তখন শীতলকে রক্ষা করব। কি বলতে চাস তুই? কি বলতে চাই আমি তাই? বেশি সাধু সাজার চেষ্টা করবি না তুই। আমি সব ক্লিনিকে আড়াল থেকে জেনে গিয়েছি। তুই আমার আদরের বোনকে রেপ করে বিয়ে করেছিস, তারপর গত 1 বছর ধরে ওর উপর অমানবিক অত্যাচার করছিস। কিন্তু আর না, অনেক হয়েছে। রাজ মাথা নিচু করে বলল, আমি ড্রাঙ্ক অবস্থায় এমন করেছি। আমার মাথা কাজ করছিল না, কি করব। রোজার মৃত্যুর পর আমি পাগল হয়ে গিয়েছিলাম। চেয়েছিলাম তোর মতো রেপারকে জেলে দিতে, কিন্তু তা করতে পারছি না শীতলের কথা ভেবে। ওকে কেউ রেপ করেছিল তা বাহিরে জানতে পারলে ওর সম্মান নষ্ট হবে। তা না হলে তোকে। বাবা, আমার মেয়ের সাথে এত অমানবিক অত্যাচার করে পার পাবি না তুই, কুকুরের বাচ্চা।
এখনই পুলিশে ফোন করে তোর মতো রেপারের ব্যবস্থা করছি। রাজ এই কথা শুনে শীতলের বাবার পায়ে ধরল। আঙ্কেল, আপনার পায়ে পড়ি, দয়া করে এমন কাজ করবেন না। যা শাস্তি দেওয়ার তা এখানে দিন। লোক জানাজানি করলে শীতলের মান সম্মান নষ্ট হয়ে যাবে। রোদ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোরা আমাকে যে শাস্তি দিবি মাথা পেতে নেব, কিন্তু শীতলের থেকে আলাদা করিস না। শীতলকে ছাড়া বাঁচব না আমি। রাজের চোখ দিয়ে পানি পড়ছে। দেখ রাজ, তোকে আর সহ্য করতে পারছি না। তুই এখন যা। আমি শীতলকে ছাড়া যাব না। শীতল তোর সাথে থাকব না, আর যাবে না। আমি শীতলের মুখ থেকে শুনতে চাই। শীতল আমাকে ভালোবাসে, তাই আমার সাথে ও যাবে। শীতল বলেছে ও তোকে ঘৃণা করে। এবার হয়েছে। আমি বিলিভ করি না। শীতলকে ডাক। ওর মুখ থেকে শুনতে চাই। তখনই শীতল সিঁড়ি থেকে নামল। রাজ সেটা দেখে শীতলকে জড়িয়ে ধরল দৌড়ে গিয়ে। শীতল, ওরা সবাই কি সব বলছে? তুমি নাকি আমার সাথে আর যাবে না? এটা কি কখনো হয় বলো? চলো, আমার সাথে যাবে। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। রাজ শীতলের হাত ধরে পা বাড়ালো, বাট শীতল আগের জায়গায় দাঁড়িয়ে থাকল। এ কি, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলো আমার সাথে। রোদ, ওর হাত ছাড় রাজ। ও তোর সাথে যাবে না। রাজ, স্বামী স্ত্রীর মধ্যে কথা চলছ, তুই এখানে নাক গলাতে আসবি না। রোদের এমন রাগ উঠল যে কি বলবে সে। রাগে পাশে থাকা ফুলদানি ভেঙে ফেলল সে। বাবা মা রোদকে সামলিয়ে নিল। রাজ, শীতল, চলো এখান থেকে। শীতল রাজের হাত ছইড়ে দিয়র বলল। কোথায়? আমার সাথে তোমার বাড়িতে। আমার বাড়ি তো এটাই। এটা তোমার বাড়ি না। আগে ছিল, বাট এখন আমার বাড়ি তোমার বাড়ি। রাজ শীতলকে জড়িয়ে ধরে বলল। এসব কি বলছো তুমি? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে। আমার মাথা ঠিক আছে। আপনি চলে যান। আমি কোথাও যাব না। তোমাকে আমার সাথে নিয়ে যাব। তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? ভাইয়া আপনাকে কিছু বলেনি? কি বলবে? আমি আপনাকে ঘৃণা করি। আপনাকে ডিভোর্স দেব। রাজের মাথা ঘুরছে এমন কথা শুনে। এমন নাটক করো না প্লিজ জজ। আমি তোমাকে ছাড়া বাঁচব না। সেটা আপনার ব্যাপার। শীতল, অনেক হয়েছে, চলো আমার সাথে। আমার হাত ছাড়ুন। ছেড়ে দেওয়ার জন্য ধরিনি। হাত ছাড়ুন। তা না হলে কি করবে শুনি? শীতল রাজের গালে ঠাসঠস করে থাপ্পড় দিল। এবার কি করতে পারি তা বুঝতে পেরেছেন। তুমি কি ঠিক আছো? তুমি আমার গায়ে হাত তুললে? আমি ঠিক আছি। এর থেকেও বড় কিছু করতে পারি। আপনার মুখ আমি দেখতে চাই না। আপনি শুধু একটা রেপার। জানোয়ারও আপনার থেকে ভালো। শীতল, দয়া করো, থামো। এই শব্দ আর বলো না। আমি শুনতে চাই না। আমি রাগে ভুল করে এমন জঘন্য কাজ করেছি। আমি অনুতপ্ত। আমাকে শাস্তি দাও। তবুও আমার থেকে দূরে থেকো না। আমি তোমায় ছাড়া বাঁচব না। আমি তোমাকে ভালোবাসি। শীতল চিৎকার করে বলল। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা রেপিস্ট, রেপিস্ট এন্ড রেপিস্ট। দূর হয়ে যান আমার জীবন থেকে। রাজ চিৎকার করে ফ্লোরে বসে পড়ল। শীতলের পা ধরে বলল, আমাকে এত বড় শাস্তি দিও না।
আমার একটা ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিও না। তুমি তো আমাকে ভালোবাসো। কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আপনাকে জাস্ট ঘৃণা করি আমি। তাহলে এতদিন কি করেছ তুমি? আমার প্রতি কিসের টান ছিল তোমার? অভিনয়। অভিনয়? হ্যাঁ, অভিনয়। আমি অভিনয় করেছিলাম। আমাকে আপনি রেপ করে বিয়ে করেছিলেন। চাইলে আমি আপনাকে মারতে পারতাম, বাট তা করিনি। একবারে মারা গেলে এতটা কষ্ট দিতে পারতাম না যতটা আজ দিতে পেরেছি। এতদিন নাটক করে আপনার মনে জায়গা করে নিয়েছি, আর এখন জায়গা খালি করে চলে এসেছি। আমার প্রতিশোধ শেষ। রাজ আবারও শীতলের পা জড়িয়ে ধরে বলল, শীতল, বন্ধ করো এসব নাটক। আমাকে মাফ করে দিয়েছ অনেক আগেই। তুমি আমাকে ভালোবাসো, এটাই সত্যি। প্লিজ জজ, চলো আমার সাথে। আর এখন কোনো নাটক কর না তুমি। আমি আর সইতে পারছি না। শীতল রাজের থেকে নিজের পা ছাড়িয়ে নিল। আমি বলেছি যাব না তো যাব না। কতবার বলবো আমি আপনাকে ঘৃণা করি? আপনি আমার উপর প্রতিশোধ নিয়েছেন, তাই আমিও আপনার থেকে প্রতিশোধ নিয়েছি। আপনি চলে যান এখান থেকে। আমি জানি এসব তোমার মনের কথা নয়। তোমাকে দিয়ে এসব বলানো হচ্ছে। তোমার বাবা মা আর রোদ এসব তোমাকে দিয়ে করাচ্ছে। তারা তোমাকে নিশ্চয় ভয় দেখিয়েছে। আমাকে কেউ ভয় দেখায়নি। আমি কোথাও যাব না। আপনসর মতো জানোয়ারের সাথে যাওয়ার প্রশ্নই উঠে না। শীতল উপরে উঠার জন্য পা বাড়াল, বাট রাজ শীতলের হাত ধরে ফেলল। আমি তোমাকে নিয়ে যাব আমার সাথে। এটাই ফাইনাল। রোদ গিয়ে রাজের হাত ধরল শীতলের হাত ছাড়ার জন্য। শীতলের বাবা মাও বলল শীতলের হাত ছেড়ে দিয়ে চলে যেতে। আমি যাব না একা এখান থেকে। শীতলের সাথে একা কথা বলতে চাই আমি। তারপর যাব এখান থেকে। তা না হলে আমার মৃত্যু ছাড়া এখান থেকে কেউ নিয়ে যেতে পারবে না। রোদ রাজের কলার ধরে বলল, আজকে তোকে মেরাই ফেলব। তাহলেই সব ঝামেলা শেষ। রোদের বাবা মা রোদকে আটকালো আর পারমিশন দিল 5 মিনিট আলাদা কথা বলার জন্য। রাজ শীতলের রুমে দাঁড়িয়ে আছে। শীতল বেডে বসে আছে। রাজ শীতলের দিকে তাকিয়ে কি যেন দেখছে। শীতল শাড়ির আঁচল পেতছে আর নিচে তাকিয়ে আছে। হঠাৎ রাজ শীতলের দিকে এগিয়ে গেল আর জড়িয়ে ধরল। শীতল, ভালোই নাটক জানো তুমি। আমি জানি এসব তোমার কথা না। এসব তোমার বাবা মা আর রোদ বলতে বলেছে। তোমাকে ভয় দেখিয়েছে। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়েছে তোমাকে, তাই না? শীতল রাজকে নিজের থেকে ছাড়াতে চাচ্ছে, বাট পারছে না। আমাকে ছাড় না আপনি। আমাকে আর ছোবার অধিকার আপনার নেই। আমি কোনো নাটক করিনি। আমাকে কেউ ভয় দেখাননি। সবার সামনে যা বলেছি তা সব সত্যি। রাজ হেসে বলল, সত্যি বলে মানব, তবে আমাকে এখন সব বলতে হবে। তখন যা বললে। আমি আপনাকে ঘৃণা করি। আপনি একটা রেপার। আমার চোখের দিকে তাকিয়ে বলো কথাগুলো। শীতল রাজের চোখের দিকে তাকালো না। শীতল রাজের থেকে নিজেকে ছাড়িয়ে ডোরের সামনে গিয়ে ডোর খুলে বলল, 5 মিনিট শেষ। এবার আসতে পারুন। রাজ শীতলের সামনে এসেই শীতলকে নিজের কাছে টেনে নিয়ে অজস্র কিস করতে শুরু করল। শীতল জোরে জোরে চিৎকার কার বদলে চুপ করে আছে। রাজ থামছে না। সে শীতলকে বেডে নিয়ে গেল। শীতল, আমাকে তোমার যদি ঘৃণা লাগতো তাহলে আমার ছোঁয়াগুলোও নিশ্চয় ভালো লাগছে না। শীতল চুপ করে আছে।
রাজ শীতলের গালে নিজের নাক ঘষে বলল, আর কত কষ্ট দেবে আমায়, এবার চলো আমার সাথে। শীতল কারো পায়ের আওয়াজ শুনতে পেল। তখনই রাজকে নিজের উপর থেকে সরিয়ে ধাক্কা মেরে বলল, আপনার ছোঁয়া আমার কাছে জাস্ট অসহ্য। আপনার ছোঁয়ায় আমার শরীর ঘিন ঘিন করে, এখনো করছে। আমার গায়ে আর কোনো দিনও হাত দেবেন না। রাজ কিছু বলবে তার আগেই রোদ রাজের কলার ধরে বলল, অনেক হয়েছে, এবার এখান থেকে যা। রোদের বাবা মাও রাজকে চলে যেতে বলল। রাজ কিছুতেই যাবে না। রোদকে রাজ এবার মারতে শুরু করল। রাজ তবুও এর প্রতিবাদ করছেন শুধু শীতলের ভেবে। রাজ রোদের পা ধরে বলল শীতলকে তার সাথে যেতে দিতে। রোদ তবুও মানল না। রাজ শীতলের বাবা মারও পায়ে ধরে বলল, মাফ করে দিতে। তবুও কারও মন গলল না। সার্ভেন্টরা সবচেয়ে চেয়ে দেখছে রাজকে। রাজ সর্বোচ্চ চেষ্টা করল সবাইকে বোঝাতে, বাট কাউকে বোঝাতে পারল না। রোদ রাজের কলার ধরে বাসা থেকে বাহিরে নিয়ে আসল। তবুও রাজ যাবে না বলছে শীতলকে না নিয়ে। রোদের এবার প্রচণ্ড রাগ হল। সে দারোয়ানদের দিয়ে রাজকে আঘাত শুরু করল। রাজের কোনো প্রতিবাদ করল না। সে শুধু বলল শীতল যদি তাকে প্রতিবাদ করতে বলে তাহলে করবে। শীতল রুমে বসে আছে। রাজের চিৎকারগুলো তার কানে বাজছে। রাজ এমনিতেই ফুটবল, তার উপর এত আঘাত পাওয়ায় রাজ জ্ঞান হারাল। ক্লিনিকের একটা বেডে শুয়ে আছে। চাচা আর কাজল কাঁদছে। রাজের জ্ঞান ফিরল রাতে। রাজ শীতলের নাম ধরে চিৎকার করে উঠল, চলবে।